Hello everyone, Assalamu alaikum. Welcome to our full video course on IELTS. আজকে আমরা আলোচনা করব রিডিং থেকে রিডিং মডিউলের আমরা চ্যাপ্টার 9টা করব। চ্যাপ্টার 9 এ আমরা শিখতে যাচ্ছি টেকনিক্স ফর ম্যাচিং ওর সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে, আপনাদের সঙ্গে আছে আমি তারিক হাসান এবং আমরা যে বইটা থেকে আজকে লেসনটা করব সেটা হচ্ছে আমার এবং ইশরাত ম্যাডামের লেখা এই বইটা সিক্রেটস টু ব্যান্ডিট ইন রাইটিং। তবে ইন্টারেস্টিংলি এই বইগুলো সিক্রেট বই নামেই পরিচিত, যেটা আমার কাছে মানে পার্সোনালি খুব ইন্টারেস্টিং মনে হয়। স্টুডেন্টরা সবাই বলে সিক্রেট বইটা কোথায়, সিক্রেট বইটা লাগবে, ইটস ইন্টারেস্টিং কাইন্ড অফ। এনিওয়ে, স্পিকিংয়ের উপর আমাদের এই বইটা খুব পপুলার একই সঙ্গে। বইটা হচ্ছে সিক্রেটস টু ব্যান্ডিট ইন স্পিকিং। সব বইটাই আসলে সিক্রেট নামেই বইগুলো। রাইটিংয়ের উপর হচ্ছে সিক্রেটস টু ব্যান্ডিট ইন রাইটিং এবং লিসনিংয়ের উপর আমাদের বইটা হচ্ছে সিক্রেটস টু ব্যান্ডিট ইন লিসনিং এবং ফাইনালি গ্রামারের উপর ইশরাত ম্যাডামের লেখা চমৎকার একটা বই 100টা বাছাই করা গ্রামার নিয়ে সবার জন্য ইংলিশ 100 এসেনশিয়াল গ্রামার্স। তো এই হচ্ছে আমাদের বইগুলো। তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের ক্লাস। রিডিংয়ে এটা হচ্ছে চ্যাপ্টার 9। ইনফ্যাক্ট এই বইটার সর্বশেষ চ্যাপ্টারই হচ্ছে এই চ্যাপ্টার 9, যেখানে আলোচনা করব আমরা ম্যাচিং বা সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। তো শুরু করার আগে একটু বলে নিই যে ম্যাচিং সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেনগুলো কাইন্ড অফ ইদানিং খুব বেশি আসছে, খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় কোয়েশ্চেন্সগুলো। আর এর জন্য আপনাকে কৌশলগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে। কৌশলগুলো বোঝার আগে আমি আবারও একটু বলি, প্রত্যেকটা ক্লাসে আমি বলি এই কথাটা, সেটা হচ্ছে আপনার ওভারঅল রিডিং স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিল আগে ডেভেলপ করবেন। সেটা পার্টিকুলারলি কেমন সেটা পাওয়া যাবে এই ভিডিও কোর্সের প্রথম ভিডিওটাতে। আপনি পাবেন যে আসলে আপনার রিডিংয়ের জন্য কী ধরনের স্কিল ডেভেলপ করা উচিত। পাশাপাশি শুধুমাত্র কি কোয়েশ্চেনের টেকনিক শিখলেই হবে? উত্তরটা হচ্ছে না, টেকনিক শিখলেই হবে না, আপনাকে সেই সাথে ইন্টারপ্রিটেশন মানে ট্রান্সলেশন অ্যাকুরেটলি করতে শিখতে হবে, আপনাকে ভোকাবুলারি ইমপ্রুভ করতে শিখতে হবে। সেই সাথে অন্যান্য যে সকল স্কিল প্রয়োজন হয় রিডিংয়ে ভালো করার জন্য, সেগুলো নিয়ে আসলে ফার্স্ট ক্লাসে মাস্ট্রিট যে ক্লাসটা আছে ওখানে আমি বিস্তারিত বলে দিয়েছি। কোন কোন সোর্স থেকে শিখবেন সেটাও বলে দিয়েছি, কোন কোন বই থেকে শিখবেন সব কিছু একেবারে গোছানো অর্গানাইজ ওয়েতে বলে দেওয়া হয়েছে। তাহলে চলুন আজকে ক্লাসটা আমরা শুরু করি। ওয়ান্স এগেন আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 9-এর টপিকটা হচ্ছে টেকনিক্স ফর ম্যাচিং এবং সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন। অলরাইট, তাহলে আমরা কিভাবে ম্যাচিং বা সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন করব? ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে আগে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই যে ম্যাচিং বা সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেনগুলোই বা কী, দেখতেই বা কেমন। কোয়েশ্চেনগুলো দেখতে এরকম হবে। লক্ষ্য করেন এখানে বলা হয়েছে কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং এ টু জি বিলো। এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সের অর্ধেক দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এই যে এ থেকে জি পর্যন্ত যে কয়টা অপশন দেওয়া হয়েছে এখান থেকে একটা একটা নিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন বা ম্যাচিং কোয়েশ্চেন। ওয়ান্স এগেন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ইদানিং বেশ এসে থাকে আইএলটিএস রিডিং মডিউলে, বোথ ইন একাডেমিক এবং জেনারেল। একাডেমিক একটু বেশিই দেখা যায় এই কোয়েশ্চেনগুলো। তাহলে আমরা দেখি যে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের কৌশলটা কেমন হবে। আমরা দুটো স্টেপে এই ধরনের কোয়েশ্চেন সলভ করব। স্টেপ 1 আমরা দেখি আমাদেরকে বলা হয়েছে একটা করে প্রশ্ন পড়ার সময় অপশনগুলোর সঙ্গে মিলিয়ে পড়তে বলা হয়েছে। আমি সেটা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। অনুমান করার চেষ্টা করব আমরা কোনটি সঠিক উত্তর হতে পারে। এভাবে আমরা সবকটি প্রশ্ন পড়ে ফেলব। স্টেপ 2-তে বলা হয়েছে প্যাসেজের কোন অংশে উত্তর আছে সেটা খুঁজতে হবে, অংশ পড়তে হবে, সঠিক উত্তর লিখুন। একটা বিষয় মনে রাখতে হবে, অংশটি কোন অংশে, অর্থাৎ এই কোয়েশ্চেনটা কোন অংশে আছে প্যাসেজের, সেটা খুঁজে বের করার জন্য আমরা কিওয়ার্ডসের সাহায্য নিব। এই প্রশ্নে কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করে দেখানো হয়েছে এবং আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে করে দেখাবো। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্নের উত্তরগুলো প্যাসেজের একটার পর একটা সিরিয়ালে থাকবে, অর্থাৎ এটা একটার পর একটা উত্তর থাকবে। এই ধরনের কোয়েশ্চেন লক্ষ্য করবেন আইএলটিএস শুধুমাত্র লিস্ট অফ হেডিং এবং ফাইন্ডিং কোয়েশ্চেন যেটা আছে, ফাইন্ডিং মানে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন নামে পরিচিত। এটা এই দুইটা টাইপ ছাড়া বাকি সব ধরনের কোয়েশ্চেন, সেটা এমসিকিউ হোক, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হোক, সেটা ট্রু ফলস নট গিভেন হোক, সব কোয়েশ্চেনই কিন্তু সিরিয়ালে থাকে। এবং এই সিরিয়াল ব্যাপারটা কি সেটা দেখানো হয়েছে চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1টাতে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো নিয়েও কথা বলেছে। আপনাদের যাদের এই অংশটা যথেষ্ট ক্লিয়ার না, অবশ্যই চ্যাপ্টার 1 দেখে নেবেন। সেখানে আমি একেবারে হাতে কলমে ধরে ধরে বুঝিয়েছি যে কী মিন করে, কোত্থেকে স্ক্যান করবেন, কীভাবে সময়টা বাঁচাবেন আপনি। তাহলে চলুন আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আমরা স্টেপ 1টা প্রথমে অ্যাপ্লাই করবো, একটা করে প্রশ্ন পড়বো। পড়ার সময় আমরা অপশনগুলো মিলিয়ে পড়বো, অপশনের সঙ্গে মিলিয়ে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে সেটা কিভাবে করব চলেন আমরা দেখে নিই। তাহলে আমরা অপশনগুলো পড়ছি আগে। এটা হচ্ছে আমাদের অপশন 1 থেকে 5
5টা অপশন, মানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, আর এটা হচ্ছে অপশন। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা পড়ি। বলা হয়েছে এমপ্লয়িজ হুজ ভ্যালিউজ ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু ওয়াট। যে সমস্ত এমপ্লয়িজদের, কর্মীদের ভ্যালু ম্যাচ করে তার এমপ্লয়ার্সদের, মানে কোম্পানির ওনারদের ভ্যালুর সঙ্গে তাদের ভ্যালু ম্যাচ করে, তারা কেমন করতে পারে? আর মোর লাইকলি টু ডু হোয়াট, তারা কি চান্স নেবে, টু টেক চান্স, নাকি তারা তাদের আইডিয়াকে শেয়ার করে, নাকি তারা কম্পিটিটিভ হয়, নাকি তারা প্রমোশন পায়, নাকি তারা রিস্ক অ্যাভয়েড করে, নাকি তারা ইগনোর করে দেয়ার ডিউটিস, নাকি তারা তাদের চাকরিতে থেকে যায়, রিমেইন ইন দেয়ার জবস। দেখেন আমরা ম্যাচ করে বললাম, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে আমরা যখন পড়বো পড়ার সময় অপশনগুলোর সঙ্গে ম্যাচ করে পড়বো। এই যে এভাবে আমরা জাস্ট এটাকে ম্যাচ করে পড়লাম। আমি আবারও বলছি, একটা করে যখন কোয়েশ্চেন পড়বেন, পড়ার পর সেটাকে ম্যাচ করবেন, ঠিক আমি যেভাবে ম্যাচ করে করে পড়লাম, যে এমপ্লয়িজরা, কর্মীদের যাদের ভ্যালুটা ম্যাচ করে কোম্পানির এমপ্লয়ারদের, মানে ওনারদের, তাদের ক্ষেত্রে কেমনটা হতে পারে? তারা কি সুযোগ নেবে, টেক চান্স করবে, নাকি তার আইডিয়া শেয়ার করবে? অর্থাৎ এভাবে মিলিয়ে মিলিয়ে অবশ্যই পড়বেন, এতে করে আপনার ফুল একটা সেন্স তৈরি হবে। এবং ট্রাস্ট মি, এভাবে আপনার কিন্তু অ্যাকিউরেসি রেট, সঠিক উত্তর বের করা আপনার জন্য খুব সহজ হবে। তাহলে আমরা চলে যাচ্ছি স্টেপ 2-তে। স্টেপ 2-তে বলা হয়েছে কি, যে প্যাসেজের কোন অংশ উত্তর আছে সেই অংশটা আমাদের খুঁজে বের করতে হবে, এই জন্য আমরা কিওয়ার্ডের সাহায্য নিব। লক্ষ্য করুন, আমরা প্রথম কোয়েশ্চেনে, আমাদের এটা ছিল প্রথম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে আমরা কিওয়ার্ডস নিব। কিওয়ার্ডস নেওয়ার জন্য আমরা এমপ্লয়িজ নিয়েছি, আমরা ভ্যালু ম্যাচ নিয়েছি এবং এমপ্লয়ার্স নিয়েছে। অনেকে প্রশ্ন করেন যে কোন ধরনের শব্দ আমরা কিওয়ার্ডস হিসেবে নেব। প্রপার নাউন্সগুলোকে আসলে আপনারা ফোকাস করবেন কিওয়ার্ডস হিসেবে, আর কিওয়ার্ড সিলেকশনটা এটা অটোমেটিকলি আপনার মধ্যে স্কিল আকারে ডেভেলপ করবে। বাট মোস্টলি প্রপার নাউনগুলো নেওয়ার চেষ্টা করবেন যেগুলোকে সিনোনিম দিয়ে চেঞ্জ করা যায় না, অর্থাৎ প্যাসেজে যেগুলো সিনোনিম দিয়ে চেঞ্জ করতে পারবে না। তাহলে আমরা আমাদের কিওয়ার্ডসগুলো পেয়ে গিয়েছি, এমপ্লয়িজ, ভ্যালু ম্যাচ এবং এমপ্লয়ার্স। তো আমরা এখন স্ক্যান করতে শুরু করব। তাহলে আমরা কোত্থেকে স্ক্যান করব? আমরা কি একেবারে শুরু থেকে স্ক্যান করব নাকি মাঝে থেকে স্ক্যান করব? এটা একটা ভালো কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেন উত্তরটা পাওয়া যাবে ওয়ান সেকেন্ড চ্যাপ্টার 1-এ। সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি কথা বলেছি যে আসলে আমরা কোত্থেকে স্ক্যান করব। তারপর আমি একটু ব্রিফলি বলে দিই আপনাদের। সেটা হচ্ছে, ধরা যাক এই কোয়েশ্চেনটা এই প্যাসেজের একেবারে ফার্স্ট সেট কোয়েশ্চেন, তাহলে এটাকে আমরা স্ক্যান করব কোত্থেকে? শুরু থেকে স্ক্যান করব। এমন যদি হয় এটা সেকেন্ড সেট কোয়েশ্চেন, অর্থাৎ এর আগে অন্য কোনো কোয়েশ্চেন ছিল, হতে পারে সেটা ট্রু ফলস এমসিকিউ বা অন্য কোনো ধরনের কোয়েশ্চেন ছিল, তাহলে আগের কোয়েশ্চেন যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আগের কোয়েশ্চেনের সর্বশেষ উত্তরটা যেখানে আমরা পেয়েছি তারপর থেকে স্ক্যান করব। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে সমস্যা হলে আপনি অবশ্যই চ্যাপ্টার 1 দেখে নেবেন, সেখানে একেবারে হাতে কলমে বিস্তারিত বিষয়টাকে আমি বুঝিয়ে দিয়েছি। সো ওয়েল, আমরা তাহলে এই যে 3টা কিওয়ার্ডস পেয়েছি, এই 3টা কিওয়ার্ডস দিয়ে স্ক্যান করবো, এবং আপনাদেরকে বলে রাখি এটা ফার্স্ট সেট কোয়েশ্চেন, এই প্যাসেজের ফার্স্ট সেট, তার মানে এটা শুরু থেকেই আমরা স্ক্যান করব, শুরু থেকেই পাওয়া যাবে। এখান থেকে আমি স্ক্যান করতে শুরু করলাম। এমপ্লয়িজ পেয়েছে একবার, আচ্ছা, তো এখানে একটা এমপ্লয়িজ পেয়েছি। আমরা একটু কুইকলি পড়ে দেখি। ইনোভেশন ইজ কি টু বিজনেস সার্ভাইভাল অ্যান্ড কোম্পানিজ পুট সাবস্টেন্সিয়াল রিসোর্সেস ইনটু ইন্সপায়ারিং এমপ্লয়িজ টু ডেভেলপ নিউ আইডিয়াস। রেলেভেন্ট না, এরিয়াতে রেলেভেন্ট না, কারণ এরিয়াতে বলা হয়েছে এমপ্লয়িজদের ভ্যালু ম্যাচ করে যখন এমপ্লয়িজদের সাথে, সেক্ষেত্রে তাদের বিহেভিয়ারটা কেমন হতে পারে। আচ্ছা, এখান থেকে আবার স্ক্যান করি। লেটস স্ক্যান। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিসার্চার শোজ, এখান থেকে আমরা পাচ্ছি এই যে ভ্যালু কথাটা চলে আসছে, তার মানে এমপ্লয়িজ ভ্যালু পেলাম, কোম্পানিজ ভ্যালু পেলাম, তার মানে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটাই সঠিক উত্তর। দেখুন এখানে আমরা সরাসরি কোম্পানি ভ্যালু পেয়েছি, অর্থাৎ সরাসরি আমরা এমপ্লয়ার্সটা পাইনি, যেটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিয়েছিলাম, বাট স্টিল বাকি দুটো পেয়েছি, এবং আমরা 100% কনফিডেন্ট যে এখানে উত্তরটা পাওয়া যাবে। তাহলে এখন আমরা পড়ব। আচ্ছা, তাহলে পড়ে দেখি। রিসার্চ করে দেখা গেছে, রিসার্চ শোজ দ্যাট দ্য ফিট বিটুইন অ্যান এমপ্লয়িজ values and a company's values makes a difference to what contribution they make and whether 2 years after they join they're still at the company. Okay, লক্ষ্য করতে হবে এখানে একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে। তার আগে আমি একটু বুঝিয়ে দিই যে এখানে রাইটার মিন করতে চেয়েছেন যে গবেষণায় দেখা গিয়েছে দ্য ফিট বিটুইন, অর্থাৎ এমপ্লয়িজের ভ্যালু যখন কোম্পানির ওনারদের ভ্যালুর সঙ্গে ম্যাচ করে তখন এটা আসলে ইট মেক্স এ ডিফারেন্স। তার মানে ভ্যালু ম্যাচ করে যখন একজন এমপ্লয়ি তার যে কোম্পানিতে কাজ করছে, তখন তারা আসলে কি করে, তারা তখন আরও, এখানে মেক্স এ ডিফারেন্স দিয়ে বোঝানো হয়েছে যে সেক্ষেত্রে আউটকামটা বা তাদের ফলাফলটা কর্মীরা অর্থাৎ আরও সিরিয়াস হয়ে কাজ করে, এরকম কথাটাই মিন করা হয়েছে। এবং এখানে পার্টিকুলারলি একটা জিনিস দেখানো হয়েছে যে whether 2 years after they join they are still at the company,
এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে যে, এবং এটাও তারা সিদ্ধান্ত নেয়, একজন এমপ্লয়ি এটাও সিদ্ধান্ত নেয় যে সে কতদিন কাজ করবে এই কোম্পানিতে। এখানেই মেটাফোর যে আসলে তারা কি 2 বছর পরও ওই কোম্পানিতে আছে কি না, এইটাও ডিপেন্ড করে কিসের উপর, তার ভ্যালু ম্যাচের উপর। এই কথাটা দিয়ে রাইটার বোঝাতে চেয়েছেন। আর এই জন্যই আমি ওয়ান্স এগেন রিডিং স্কিল ডেভেলপ করার জন্য আমি সবসময় গুরুত্ব দিই, এবং এই জন্য মাস্ট্রিট চ্যাপ্টার, একেবারে প্রথম চ্যাপ্টার যেটা, ওইটা হলো মাস্ট্রিট চ্যাপ্টার, একটু মাথায় রাখতে হবে। মাস্ট্রিট চ্যাপ্টারে আমি সেখানে দেখিয়েছি যে আপনি কিভাবে রিডিং স্কিল ইমপ্রুভ করবেন, কেন ইমপ্রুভ করবেন। এখন এটাকে যদি আক্ষরিকভাবে কেউ অনুবাদ করতে শুরু করে তাহলে কিন্তু তার জন্য উত্তর বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটা মেটাফোর হিসেবে ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা ভাষার কিন্তু সার্টেন মেটাফোর, সার্টেন রূপক থাকে, সার্টেন ওয়েতে তারা এক্সপ্রেস করে, এবং প্রভার্বসগুলো থাকে। লক্ষ্য করবেন প্রত্যেকটা ভাষার এই ব্যাপারগুলো, প্রভার্বস, রূপক, এই ব্যাপারগুলো আসে কালচারাল কনটেক্সট থেকে। বাংলাদেশ ক্ষেত্রে আমরা যখন লিখি তখন কীভাবে লিখি, কালচার কনটেক্সট থেকে অনেক কথা চলে আসে না, মেঘের মতো কালো ফর এক্সাম্পল, মাঝে মাঝে আমি এক্সাম্পলটা দিই। তো এই কথাটাই হয়তো বা ইংরেজি ভাষায় অন্যভাবে বলা হবে। তো এই জন্য আপনি রিডিং স্কিলটা ডেভেলপ করাটা একেবারেই বাধ্যতামূলক। আর এটা মাস্ট্রিট চ্যাপ্টার আমি ভালো মতো দেখিয়েছি, কোত্থেকে করবেন সেটাও দেখিয়েছি। দয়া করে সেই চ্যাপ্টারটা দেখবেন, এবং অল্প সময়ের মধ্যে আপনি আপনার রিডিং স্কিল কিন্তু ইমপ্রুভ করে ফেলতে পারবেন। এনিওয়ে, তাহলে আমরা উত্তরে চলে যাই। বলা হয়েছে যে গবেষণায় দেখা গেল, যেটা একটু আগেই বললাম, যে এমপ্লয়ের ভ্যালু যদি ম্যাচ করে সেক্ষেত্রে তারা কন্ট্রিবিউশনও করে অনেক বেশি, অর্থাৎ কতটুকু কন্ট্রিবিউশন করবে সেই সিদ্ধান্তটা নেয়, এবং তারা কতদিন থাকবে সেই সিদ্ধান্তটাও তারা নেয় যদি ভ্যালুটা ম্যাচ করে। তাহলে আমরা এখানে এখন কি করব, স্টেপ 2-তে চলে যাই। স্টেপ 2-তে বলা হয়েছে প্যাসেজের কোন অংশে আছে সেটা করেছি। এরপর আমরা কি করব, সঠিক উত্তরটা আমরা লিখে ফেলবো, মানে বাছাই করে ফেলবো সঠিক উত্তরটা। আচ্ছা, দেখি তাহলে এখান থেকে ম্যাচ করতে শুরু করি। তারা কি চান্স নেয় ওখানে এরকম কিছু পেয়েছে? না। তারা কি আইডিয়া শেয়ার করে এরকম কিছু পেয়েছে? না। বিকাম কম্পিটিটিভ? নো। প্রমোশন পায়? নো। অ্যাভয়েড করে রিস্ক? নো। ইগনোর করে দেয়ার ডিউটিস? নো। রিমেইন ইন দেয়ার জবস? ইয়েস। এই উত্তরটাই আমরা পেয়েছি যে তারা তাদের চাকরিতে থেকে যায়। রিমেইন ইন দেয়ার জবস, তারা তাদের চাকরি ছেড়ে দেয় না, চাকরিতে কন্টিনিউ করে, সেই কথাই বলা হয়েছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে জি। অলরাইট, যদিও এই বইটাতে কিন্তু ভালো মতো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, কিছু কিছু অংশ এখানেও পাবেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে বইয়ের সঙ্গে আপনারা যদি ভিডিও কোর্সটাকে সমন্বয় করে করেন, আপনারা বেস্ট আউটকামটা পাবেন বলে আমি কথা দিতে পারি। তাহলে এখানে চলেন আমরা একটু দেখে নিই। যেমন ওই কথাটাই জাস্ট আবার এখানে দেখুন লেখা আছে, বলা হচ্ছে এমপ্লয়িজ ভ্যালুজ আর কোম্পানি ভ্যালু ম্যাচ করলে একজন এমপ্লয়ি কতদিন কোম্পানিতে থাকবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে, যদিও এখানে কিছুটা রূপক করতে বলা হয়েছে, অর্থাৎ একটু আগেই আমি যে কথাটা বললাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে জি এর জন্য। 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপল টেন্ড টু, পরিবর্তনের সময় মানুষজন কি করে? অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপল টেন্ড টু, এই টেন্ড টু মানে কি, তাদের আসলে ঝোঁকটা কেমন থাকে? এক্সকিউজ মি। তো চলুন আমরা এখন কিওয়ার্ডস নিয়ে এটাকে স্ক্যান করবো। আমাদের হাতে কিওয়ার্ডস হচ্ছে চেঞ্জ, টাইমস অফ চেঞ্জ। তাহলে আমরা উত্তরটা কোত্থেকে স্ক্যান করব মনে আছে? উত্তরটা স্ক্যান করব, যেহেতু এই যে বলা আছে, একটু আগেই বলেছি যে উত্তরগুলো কি থাকবে, একটা পর একটা সিরিয়ালে থাকবে। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়েছি ঠিক এখানে, তাহলে পরের উত্তরটা আমরা পরের লাইন থেকে স্ক্যান করব। তাহলে চলুন এখান থেকে স্ক্যান করতে শুরু করি। চেঞ্জ অ্যাট টাইমস অফ চেঞ্জ, এরকম কিছু পাচ্ছি কিনা? অ্যাট টাইমস অফ চেঞ্জ, ওকে, এখানে এসে পাচ্ছি when things change we are hardwired, এখানে পাচ্ছি। লক্ষ্য করুন একটা প্যারাগ্রাফ কিন্তু গ্যাপ দেওয়া হয়েছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু এমন করবে না যে এই উত্তরটা একের আগে পাওয়া যাবে। প্যারাগ্রাফ একটা না, দুইটাও গ্যাপ হতে পারে, চারটাও গ্যাপ হতে পারে, বাট সেটা খুবই রেয়ার কেস। একটা দুইটা প্যারাগ্রাফের গ্যাপ থাকাটা খুবই রেয়ার কেস, হঠাৎ করে এরকমটা হবে। 1 to 2% কেসই দেখবেন যে ফুল একটা প্যারাগ্রাফ গ্যাপ দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পড়বো, দেখি তো কি বলা হয়েছে। চলেন এই একটা লাইন আগে থেকেই পড়ি, বেটার। দ্য ভ্যালু ফিট ম্যাটার সেজ শালডিনি, বিকজ শালডিনি হচ্ছেন একজন গবেষক যিনি এই গবেষণাটা করেছেন। বিকজ ইনোভেশন ইজ ইন পার্ট আ প্রসেস অফ চেঞ্জ অ্যান্ড আন্ডার দ্যাট প্রেশার উই অ্যাজ আ স্পিসিস বিহেভ ডিফারেন্টলি। কানেক্ট করে ফেলাম যে এখানে আসলে কি উত্তরটা পাওয়া যাবে। ওয়েন থিংস চেঞ্জ, যখন জিনিস পরিবর্তন আসতে শুরু করে, we are hardwired to play it safe. Managers should therefore adopt an approach that appears counterintuitive. They should explain what stands to be lost if the company fails to seize a particular opportunity. Studies show that we invariably take more gambles when threatened with a loss than
when offered a reward. By the way, এটা আসলে পরে কোয়েশ্চেন উত্তরটা এখানে আছে, তাহলে চেঞ্জ নিয়ে যে কথাটা বলা হয়েছে লক্ষ্য করুন, চেঞ্জ নিয়ে কথাটা আমরা এখানেই পেয়েছি। আমরা এই জন্য আবার ডিস্ট্র্যাক্টেড কিন্তু হয়ে যাব না, কারণ কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপল টেন্ড টু ডু হোয়াট। ওয়ান্স এগেন আপনাদেরকে কিন্তু মিলিয়ে পড়বেন, এই অংশটা আমি এখন করি নাই জাস্ট টাইম বাঁচানোর জন্য। যখন আমি জাস্ট আবার একটু দেখিয়ে দিই না হয়, অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপল টেন্ড টু ডু, তারা কী করতে আসলে তাদের ঝোঁকটা থাকে, তারা কি সুযোগ নেই, তারা কি শেয়ার করে আইডিয়াস, তারা কি কম্পিটিটিভ হয়, এভাবে কিন্তু সবসময় মিলিয়ে পড়বেন আপনি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি বলা হয়েছে ওয়েন থিংস চেঞ্জ উই আর হার্ড ওয়ার্ড টু প্লে ইট সেফ। ওকে, তাহলে চলুন আমরা বইয়ের ব্যাখ্যাটাই পড়ে ফেলি, এটা আরও সহজ। এখানে আমরা একেবারে স্পষ্ট করে ব্যাখ্যাটা আমি করে দিয়েছি এখানে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে পরিবর্তনের সময় আমরা সেফ প্লে করি, এখানে হার্ডওয়্যার দিয়ে বোঝানো হয়েছে এটাই মানুষের সাধারণ স্বভাব বা জেনেটিক বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে আপনি একটা শব্দ পেয়েছেন হার্ডওয়্যার, এটার যদি আক্ষরিকভাবে অনুবাদ করেন তাহলে বিপদ হয়ে যাবে। এটা দিয়ে আসলে কি মিন করা হয়েছে, এটা হচ্ছে আমাদের মানুষের সাধারণ স্বভাব বা একটা জেনেটিক বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে পরিবর্তনের সময় আমরা কি করি, সেফ প্লে করি। আবারও চলে যাচ্ছি প্রয়োজনে প্যাসেজের ওই অংশে, লক্ষ্য করুন এখানে বলা হয়েছে when things change we are hardwired to play it safe। পেয়ে গেছি উত্তরটা, রাইট? তাহলে আমরা দেখি, মেলাতে শুরু করি। টেক চান্সেস, নো হচ্ছে না। শেয়ার দেয়ার আইডিয়াস, নো। বিকাম কম্পিটিটিভ, নো। গেট প্রমোশন, নো। অ্যাভয়েড রিস্ক, রাইট? হোয়াট ডু ইউ থিঙ্ক? লক্ষ্য করুন এখানে বলা হয়েছে প্লে ইট সেফ, তার মানে কি, আপনি ঝুঁকি অ্যাভয়েড করেন, আপনি সেফ প্লে করেন, ঝুঁকি অ্যাভয়েড করেন। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে অ্যাভয়েড রিস্ক। আচ্ছা, বাকিগুলো একটু দেখি। ইগনোর দেয়ার ডিউটিস, নো, এরকম কিছু নাই। রিমেইন ইন দেয়ার জবস, যদিও এটা উত্তর হিসেবে নিয়েছে, তারপর একবার করে আমরা কনসিডার করব। আচ্ছা, তো আমাদের উত্তরটা পেয়ে গেছি। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, 3 নম্বর কোয়েশ্চেন। ইফ পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ দে উইল অফেন ডু হোয়াট। আচ্ছা, ওয়ান্স এগেন মিলিয়ে পড়বেন সবসময়। আমি একটু আবার পড়ে দিই। ইফ পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ দে উইল অফেন, অর্থাৎ আমরা যখন অ্যাওয়ার থাকি যে আমরা কি হারাতে পারি, তখন আমরা কি করি? দে উইল অফেন টেক চান্সেস, নাকি শেয়ার করবে আইডিয়া, বিকাম কম্পিটিটিভ, নাকি এই যে এইভাবে জাস্ট মিলিয়ে পড়তে থাকবেন। ঠিক আছে, আমি একবার পড়ে দেখিয়েছি, এই জন্য বাকিগুলো পড়ছি না। তো আমরা এখন কোত্থেকে স্ক্যান করবো যেন মনে আছে নিশ্চয়ই, এবং স্ক্যান করার সময় কি করব, একটা দুটো কিওয়ার্ড নেব। আমরা এখানে লুজ শব্দটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আচ্ছা, আমরা স্ক্যান করব। স্ক্যান করে কোত্থেকে যেন স্ক্যান করবো, যে যেখানে আগের উত্তরটা পেয়েছি তার পরের লাইন থেকে এখান থেকে স্ক্যান করতে শুরু করব। স্ক্যান করলাম, করছি। এখানে এসে দেখি তো এখানে যে লস শব্দটা পেয়েছি, এখানে উত্তরটা আছে। আচ্ছা, গবেষণায় দেখা গিয়েছে, স্টাডিজে দেখা গিয়েছে যে উই ইনভ্যারিয়েবলি টেক মোর গ্যাম্বলস ওয়েন থ্রেটেন উইথ আ লস দ্যান ওয়েন অফার্ড আ রিওয়ার্ড। চলুন তাহলে একেবারে সুস্পষ্ট ব্যাখ্যাটা এখান থেকে জেনে নিই। বলা হয়েছে এমপ্লয়ি তখনই বেশি ঝুঁকি নেয়, টেক মোর গ্যাম্বলস, যখন তাদের কোনো কিছু হারানোর হুমকি থাকে কোনো কিছু পাওয়ার পরিবর্তে। ঠিক আছে, অর্থাৎ সহজ করে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই আবারও, যা এমপ্লয়িরা তখন আসলে বেশি ঝুঁকি নেয় বা বেশি কাজ করে যখন তাদের কোনো কিছু হারানোর ঝুঁকি থাকে। ঠিক আছে, রেদার তাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা বলা হয়। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই, সহজ করে দিই। অর্থাৎ ধরা যাক আপনার এমপ্লয়িজ আছে 10 জন, তাদেরকে বলেন যে তোমরা যদি এই টার্গেট অ্যাচিভ করতে না পারো তাহলে কোম্পানি কিন্তু নেক্সট মান্থে লস করবে, কোম্পানি কিন্তু তোমাদের বেতন দিতে পারবে না, সামথিং লাইক দ্যাট। এতে করে তারা আরও বেশি সিরিয়াসলি কাজ করবে। ইনস্টেড যদি বলি আচ্ছা নেক্সট মান্থে তোমরা যারা এত বেশি সেল করতে পারবে, এত বেশি আর্ন করতে পারবে কোম্পানির জন্য, তাদেরকে এত টাকা উপহার দেওয়া হবে, এত টাকা করা হবে, রিওয়ার্ড করা হবে, তার চেয়ে বেশি কাজ করবে যখন তাদেরকে বলা হচ্ছে যে কি লস, মানে হোয়াট ইউ মাইট লুজ, তুমি কি হারাতে পারো, এই কথাটাই বলা হয়েছে এখানে। তাহলে আমরা উত্তরটা দেখি কোনটা হবে। টেক চান্সেস, ইয়েস, টেক চান্সেস, রাইট। তারপর আমরা কি করবো, বাকিগুলো কনসিডার করবো। তার আইডিয়া শেয়ার করে এরকম কিছু পাইনি, কম্পিটিটিভ হয় এরকম কিছু পাইনি, গেট প্রমোশন এরকম কিছু পাইনি, অ্যাভয়েড রিস্ক এরকম কিছু পাইনি, ইগনোর দেয়ার ডিউটিস এরকম কিছু পাইনি, রিমেইন ইন দেয়ার জবস এরকম কিছু পাইনি। তাহলে আমাদের উত্তরটা কি, ওই যে টেক মোর গ্যাম্বলস, তারা আরও তখন টেক চান্সেস, তখন তারা সুযোগটা নেয়। তারা টেক চান্স বলতে আসলে মিন করা হচ্ছে যে তখন তারা আসলে কিছু একটা করার জন্য যে টেক দ্য চান্সেস, এই অর্থে কিন্তু মিন করা হয়েছে। ওকে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। People working under a dominant boss are liable to what? People working under a dominant boss are liable to what? মিলিয়ে পড়বেন, অবশ্যই মিলিয়ে পড়বেন। আমি একবার পড়ে দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না। তাহলে আচ্ছা আমি একটু দেখাই
সহজ হবে বোঝাটা। পিপল ওয়ার্কিং আন্ডার এ ডমিনেন্ট বস আর লাইবল টু, তারা কি সুযোগ নেই, নাকি তারা শেয়ার করে আইডিয়াস, নাকি তারা কম্পিটিটিভ হয়, নাকি প্রমোশন পায়, নাকি অ্যাভয়েড করে রিস্ক, নাকি ইগনোর করে দেয়ার ডিউটিস, নাকি রিমেইন ইন দেয়ার জবস। তাহলে আমাদের এখানে কিওয়ার্ডস হচ্ছে ডমিনেন্ট বস, এটাকে কিওয়ার্ডস হিসেবে আমরা নিচ্ছি, নিয়ে আমরা স্ক্যান করবো। কোথেকে যেন স্ক্যান করবো মনে আছে? এই যে আমরা যেখানে শেষ উত্তরটা পেয়েছি এখান থেকে পরের লাইন থেকে স্ক্যান করতে শুরু করলাম। স্ক্যানিং 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 স্ক্যানিং, অলরাইট। আফটার স্ক্যানিং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি দ্য রং কাইন্ড অফ লিডারশিপ। এখান থেকে আসুন লক্ষ্য করুন, এখান থেকে আমরা পাবো, এখানে আমরা উত্তরটা পাচ্ছি। এই কোয়েশ্চেন উত্তরটার ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে, প্যারাগ্রাফ গ্যাপ দেওয়া হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা প্যারাগ্রাফ গ্যাপ হয়েছে। এটা খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আমার কি সব কোয়েশ্চেনেই ট্রু ফলস নট গিভেন এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব কোয়েশ্চেনে এরকম গ্যাপ দিতে পারে? নো। এটা কেমব্রিজের যে কয়টা বই আছে তার মধ্যে মনে হয় একটা বই, একটা প্যাসেজে এই ঘটনাটা ঘটেছে যে 4টা প্যারাগ্রাফ গ্যাপ দিয়েছে। তাহলে 1 to 2% সম্ভাবনা থাকে যে এরকম 4টা প্যারাগ্রাফ পর্যন্ত গ্যাপ আসতে পারে, বাট দ্যাটস কমপ্লিটলি ফাইন। এটা কিন্তু খুবই রেয়ার কেস। তাহলে চলুন আমরা এখান থেকে কোয়েশ্চেন উত্তরটা পড়ি। বলা হয়েছে অথরিটি ডাজন্ট হ্যাভ টু ইনহিবিট ইনোভেশন বাট ইট অফেন ডাজ। আচ্ছা, কিভাবে তাহলে অথরিটি ইনোভেশনটাকে ইনহিবিট করে, বন্ধ করে দেয়? আচ্ছা, দ্য রং কাইন্ড অফ লিডারশিপ উইল লিড টু হোয়াট শালডিনি কলস, শালডিনি ওয়ান্স এগেন ওই যে ভদ্রলোক এটা গবেষণা করেছেন এই বিষয়টা নিয়ে, ইনোভেশনটা নিয়ে। আচ্ছা, দ্য রং কাইন্ড অফ লিডারশিপ উইল লিড টু হোয়াট শালডিনি কলস ক্যাপ্টেনাইটিস। এখানে একটা টার্ম ইউজ করেছেন শালডিনি, ক্যাপ্টেনাইটিস বলেছেন এটাকে। রং কাইন্ড অফ লিডারশিপকে তিনি বলেছেন ক্যাপ্টেনাইটিস। দ্য রিগ্রেটেবল টেন্ডেন্সি অফ টিম মেম্বার্স টু অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটিস দ্যাট আর properly there. He calls it captainitis because he says crew members of multi-pilot aircraft exhibit a sometimes deadly passivity when the flight captain makes a clearly wrong-headed decision. The behavior is not, he says, unique to air travel but can happen in any workplace where the leader is overbearing. All right? আমরা তাহলে এটাকে একটু বাংলাতে এখানে যেটা লেখা হয়েছে খুব ক্লিয়ার করে সেটাই পড়ে নেই। এখানে বলা হয়েছে 4 নম্বরে চলে আসেন। লেখক এখানে ক্যাপ্টেনাইটিস টার্ম দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ডমিনেন্ট বসের অধীনে কাজ করলে, ক্যাপ্টেনাইটিস টার্মটা দিয়ে আসলে ডমিনেন্ট বসকে মিন করা হয়েছে। কাজ করলে এমপ্লয়িজরা তাদের দায়িত্ব এড়িয়ে চলেন। এই যে অপ্ট আউট দিয়ে মিন করা হয়েছে কি, কোনো কিছু অপ্ট আউট করে, তারা এড়িয়ে যায়। আমরা আবার একটু প্যাসেজে যাই প্রয়োজনে, সেখানে ওয়ান্স এগেন পড়ে দেখে দ্য রং কাইন্ড অফ লিডারশিপ উইল লিড টু হোয়াট শালডিনি কলস ক্যাপ্টেনাইটিস, দ্য রিগ্রেটেবল টেন্ডেন্সি অফ টিম মেম্বার্স টু অপ্ট আউট অফ টিম রেসপন্সিবিলিটিস দ্যাট আর প্রপারলি দেয়ার। ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে তারা অপ্ট আউট করে টিম রেসপন্সিবিলিটিস, তারা তাদের রেসপন্সিবিলিটিসটাকে এড়িয়ে যায়। আচ্ছা, তারপর লেখক যেটা করেছেন এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বিষয়টা কেমন। এখানে যে এক্সাম্পলটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এয়ারক্রাফটের, বিমানের কথা এক্সাম্পল হিসেবে আনা হয়েছে যে বিমানগুলোতে মাল্টি পাইলট থাকে। মাল্টি পাইলট এখানে যেমন যে মাল্টি পাইলট এয়ারক্রাফট মিন করা হয়েছে যে একের অধিক পাইলট যে সমস্ত এয়ারক্রাফটে, অর্থাৎ বাণিজ্যিক এয়ারক্রাফটে এই ব্যাপারটা হয় যে দেখবেন যে একের অধিক পাইলট থাকে, তাই না? উই অল নো দ্যাট। তো সেখানে একজন পাইলট যে হয়তো ডমিনেন্ট পাইলট, যে ডমিনেন্ট বস অর্থাৎ দ্য মেইন পাইলট, যিনি ভুল ডিসিশন নিয়েছেন, এটা বাকিরা বোঝার পরও কি তারা কিছু করার সাহস পায় না অথবা বলে না, অর্থাৎ তারা তাদের দায়িত্ব কি করে, অপ্ট আউট করে, দায়িত্বটাকে এড়িয়ে যায়। এই কথাটাকে বলা হয়েছে এবং রাইটার এই কথা বলে দিয়েছেন যে এই ব্যাপারটা শুধুমাত্র যে এয়ার ট্রাভেলের ক্ষেত্রেই হয় তা না, এটা কিন্তু যে কোনো ওয়ার্ক প্লেসেই হয়ে থাকে। ইটস ট্রু অ্যাকচুয়ালি। তাহলে আমাদের উত্তরটা এখানে কোনটা? তারা কি সুযোগ নেই, তারা কি আইডিয়া শেয়ার করে, তারা কি কম্পিটিটিভ হয়, নাকি প্রমোশন পায়, নাকি অ্যাভয়েড করে রিস্ক, ইগনোর করে দেয়ার ডিউটিস, রিমেইন ইন দেয়ার জবস। বোঝাই যাচ্ছে ইগনোর করে তাদের ডিউটিস। আচ্ছা, চলে যাচ্ছি সর্বশেষ কোয়েশ্চেনে। সেটি ছিল হচ্ছে এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু ডু হোয়াট। ওয়ান্স এগেন কোয়েশ্চেনের সঙ্গে চয়েস অপশন সবসময় মিলিয়ে পড়বেন, দেখবেন আপনার এমন একটা ধারণা তৈরি হবে, সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাহলে এমপ্লয়িজ কর্মীরা এমন একটা অর্গানাইজেশনে কাজ করে যেখানে রুল কম, তাদের ক্ষেত্রে কি হতে পারে? দে আর মোর লাইকলি টু ডু হোয়াট, তারা কি সুযোগ নেই, নাকি শেয়ার করে আইডিয়াস, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, তাহলে আমরা দেখি কিওয়ার্ডসটা নিচ্ছি আমরা এখানে কি নিচ্ছি, রুলস, ফিউ রুলস বা রুলসটাকে কিওয়ার্ডস হিসেবে নিচ্ছি। আমরা স্ক্যান করব, আমরা এখানে উত্তরটা পাচ্ছি, এখানে রুল শব্দটাও পাচ্ছি, এখানে উত্তরটা পাচ্ছি। তাহলে আমরা এখন একটু পড়তে শুরু করি। At the other end of the scale is the 1980s
Memphis Design Collective, a group of young designers for whom the only rule was that there were no rule. These environment encouraged a few interchange of ideas. ক্লিয়ার? আমরা উত্তরটা পেয়ে গিয়েছি। এখানে বলা হয়েছে আসলে রাইটার যেটা করেছেন একটা ঘটনার কথা বলেছেন, মেফিস ডিজাইনের ঘটনার কথা বলেছেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে ওখানে কোনো রুল ছিল না। ওখানে রুলটা কি ছিল? দ্য রুল ওয়াজ লাইক দেয়ার ইজ নো রুল, এই কথাটা বলা হচ্ছে। অনলি রুল ওয়াজ দেয়ার ওয়ার নো রুল। আচ্ছা, আর এর কারণে যেটা হয়েছে এই এনভায়রনমেন্ট এনকারেজ করেছিল ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস। এতটুকু বললেও আমাদের জন্য ক্লিয়ারলি উত্তরটা পাচ্ছি। তাহলে আমরা কি করি, ওই সিচুয়েশনে কি হয়েছিল এমপ্লয়িরা, যেখানে রুল ছিল খুবই কম, ফিউ রুলস, তাহলে তারা কি করেছিল? সুযোগ নিয়েছিল নাকি শেয়ার করেছিল আইডিয়াস? তারা আইডিয়া শেয়ার করেছিল, শেয়ার দেয়ার আইডিয়াস। কীভাবে আমরা বুঝতে পারলাম? ওয়ান সেকেন্ড, আমরা একটু বাংলাটা এখানে লেখা হচ্ছে, আমরা একটু পড়ে নিই। আচ্ছা, এটা আমি এখান থেকে ব্যাখ্যা করে দিচ্ছি, ইটস বেটার। ওকে, কীভাবে আইডিয়া শেয়ার করেছিল চলুন আমি একটু দেখাই। এই যে দ্য এনভায়রনমেন্ট এনকারেজড আ ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এখান থেকে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে শেয়ার দেয়ার আইডিয়াস। তারপরে আমরা বাকিগুলো কনসিডার করব। বিকামিং কম্পিটিটিভ, নো। গেট প্রমোশন, নো। অ্যাভয়েড রিস্ক, নো। ইগনোর দেয়ার ডিউটিস, নো। রিমেইন ইন দেয়ার জবস, নো। তাহলে দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আর এটা হচ্ছে আপনারা বইতে পাবেন। রাইট, বাই দ্য ওয়ে, আপনারা যেমন প্র্যাকটিস অংশ পাবেন, ইয়াং চিলড্রেন্স সেন্স অফ আইডেন্টিটি, এটাও যেমন ম্যাচিংয়ের উপর করা হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারেই শেষে 5টা করে প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই প্র্যাকটিস কোয়েশ্চেনের ব্যাখ্যাটাও পাওয়া যাবে আমাদের এই ফুল ভিডিও কোর্সে। এটা আমরা গ্র্যাজুয়ালি আপলোড করতে থাকবো, যাতে করে আপনাদের বোঝাপড়ার কোনো রকম ঘাটতি না থাকে। এনিওয়ে, এখানেই শেষ করছে আজকের লেসন। দেখা হবে পরবর্তী অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।